আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানি ক্ষেপণাস্ত্রে তছনছ মার্কিন ঘাঁটি। ট্রাম্পের উপর চড়াও বাইডেন, প্রণোদনার অর্থের অপব্যবহার করার অভিযোগ। এদিকে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত কঙ্গো, নিহত 15। বিস্তারিত সংবাদে জানবেন মিয়ানমারে রক্তের বন্যা, কয়েক ঘন্টার সংঘর্ষে ঝরে গেল আরও 20 প্রাণ। ভোট যুদ্ধে নামার ঘোষণা ট্রাম্পের পুত্রবধূর। জীবন বাঁচাতে ভারতে আশ্রয় চায় মিয়ানমারের 4 শতাধিক নাগরিক। সবশেষে জানবেন আমি স্ট্রিট ফাইটার, হুইল চেয়ারে বসেই মমতার হুঙ্কার, নরভরে অবস্থায় মোদি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইরানি ক্ষেপণাস্ত্রে তছনছ মার্কিন ঘাঁটি। আবারও ইরাকে দখল করা একটি মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলের আল বালাদ সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 60টি রকেট নিক্ষেপ করা হয়, তবে এর 2টি ঘাঁটিতে আঘাত হানে। অন্য 5টি রকেট ঘাঁটির পাশের একটি গ্রামে গিয়ে পড়ে। রকেট হামলায় ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে দফায় দফায় এই ধরনের হামলা হয়ে আসছে। গত 3 মার্চ ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে এ ধরনের রকেট হামলায় আমেরিকার একজন ঠিকাদার নিহত হন। ইরাক সিরিয়ার সীমান্তে স্বেচ্ছাসেবী সংগঠন হাসদ আস সাবির যোদ্ধাদের উপর বিমান হামলার পর আইন আল আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়। এছাড়া বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিন জোনে প্রায়ই মাঝে মধ্যে রকেট হামলা হয়ে আসছে। পাশাপাশি ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের গাড়ি বহরে সাম্প্রতিক দিনগুলোতে বহুবার বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রকৃতপক্ষে ইরাকের জনগণের মধ্যে তীব্র মার্কিন বিরোধী অনুভূতি কাজ করছে। 2020 সালের জানুয়ারি মাসে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে ইরাকি সংসদে একটি প্রস্তাব পাশ করা হলেও মার্কিন সরকার এই পর্যন্ত তাদের সেনা প্রত্যাহার করেনি। তবে মার্কিন এক শীর্ষ কমান্ডার বলছে এই হামলার পিছনে ইরানের হাত রয়েছে এবং রকেটগুলো ইরানেরই তৈরি। ক্ষেপণাস্ত্রগুলো ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকেও ছড়া হয়েছে। ট্রাম্পের ওপর চড়াও বাইডেন, প্রণোদনার অর্থের অপব্যবহার করার অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ঘোষিত নাগরিক প্রণোদনা সবার জন্য উন্মুক্ত ছিল। যাদের প্রকৃত সহযোগিতা পাওয়ার কথা তাদের অনেকেই তা পায়নি, পেয়েছে নানা সংযোগে থাকা কোম্পানি। বর্তমান প্রশাসন এমনটা ঘটতে দেবে না। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন প্রণোদনার অর্থের যাতে অপব্যবহার না হয় তা নিশ্চিত করা হবে। 15 মার্চ হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন এসব কথা বলেছেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময় করোনার সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের লোকজনের জন্য 2 দফা প্রণোদনা আইন প্রণয়ন করা হয়েছিল। তার আমলে প্রণোদনার সুবিধা প্রান্তিক লোকজনের চেয়ে নানা রাজনৈতিক সংযোগের ব্যবসায়ীরা বেশি করে পেয়েছেন বলে অভিযোগ আছে। প্রণোদনার অর্থের বিতরণ সঠিকভাবে দেখভাল নিশ্চিত না করার কারণে এমনটা হয়েছে বলে মনে করা হয়। তার সময় বহু ক্ষুদ্র ব্যবসা প্রণোদনার অর্থ পায়নি, ফলে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। গত সপ্তাহে প্রণীত আমেরিকা উদ্ধার আইনে নাগরিকদের জন্য $1.9 ট্রিলিয়ন প্রণোদনা ঘোষণা করা হয়। উদারনৈতিক অর্থনীতিবিদ জিনি স্পার্লিং প্রেসিডেন্ট বাইডেনের প্রণোদনা আইনের বরাদ্দ দেখভাল করবেন। তিনি বাইডেনের প্রণোদনার অর্থে সঠিক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করবেন। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমাদের সামনে প্রত্যাশার সময় উপস্থিত। জরুরি ভিত্তিতে প্রত্যাশা অনুযায়ী অর্থ সাহায্য পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। আমেরিকা উদ্ধার নামের প্রণোদনা আইনের অধীনে যুক্তরাষ্ট্রের জনগণ ইতিমধ্যেই জনপ্রতি $1,400 পেতে শুরু করেছেন। অর্থনীতিবিদরা মনে করছেন, চরম বিপর্যয়ের মধ্য দিয়ে চলমান মার্কিন অর্থনীতিতে দ্রুত চাঞ্চল্য ফিরে আসবে। সন্ত্রাসী হামলায় রক্তাক্ত কঙ্গো, নিহত 15। আফ্রিকার দেশ কঙ্গোতে গ্রামবাসীর উপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত 15 জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার দেশটির বেনি শহরের বুলং এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অনেকে। মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে গণমাধ্যম বলছে, স্থানীয় সশস্ত্র গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের অভিযানে এই হতাহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাতের আধারে অস্ত্রসহ গ্রামবাসীর উপর হামলা চালানো হয়। পরে 15 জনের মরদেহ উদ্ধার করে প্রশাসন। দেশটিতে প্রায়ই আধিপত্য বিস্তার ও নিজেদের অস্তিত্ব জানান দিতে নিরীহ গ্রামবাসীর উপর হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীগুলো। মিয়ানমারে বইছে রক্তের বন্যা, কয়েক ঘন্টার সংঘর্ষে ঝরে গেল আরও 20 প্রাণ।
মিয়ানমারে ফের নিরাপত্তা বাহিনীর গুলিতে 20 জনের মৃত্যু হয়েছে। দেশটির গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের উপর গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন গতকাল সোমবার এই তথ্য জানায়। এদিকে দেশটিতে বেসামরিক জনগণের এই অব্যাহত প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে এবং দ্বিপক্ষীয় চেষ্টার মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনীর এই দমনপীড়ন বন্ধের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন। মিয়ানমারে সোমবার আরও অন্তত 20 জনকে হত্যার খবর নিশ্চিত করেছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বা এএপিপি নামে একটি সংগঠনও। সিএনএন জানায়, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ও পশ্চিমাঞ্চলীয় শহর হাকা সহ বেশ কয়েকটি শহরে কারাবন্দী নেত্রী অং সান সুচির সমর্থকরা গতকাল সোমবার সমাবেশ করে। মধ্যাঞ্চলীয় মাইংয়াং এবং অংলান শহরে পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি চালায়, এতেই হতাহতের ঘটনা ঘটে। 1 ফেব্রুয়ারি সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল রবিবার। এদিন বিক্ষোভের মধ্যে 39 জনকে হত্যা করা হয়, কিন্তু এএপিপি বলেছে মোট 74 জন নিহত হয়েছেন। শুধু লাইংথায় 22 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ভোটযুদ্ধে নামার ঘোষণা ট্রাম্পের পুত্রবধূর। সম্প্রতি ফ্লোরিডায় নিজের রিসোর্ট মারে লাগোতে কুকুর বাঁচানোর জন্য আয়োজিত একটি তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে আচমকা হাজির হন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে জড়ো হওয়া নিজের উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী সিনেট নির্বাচনে লড়তে পারেন তার ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী লারা ট্রাম্প। এই খবর দিয়েছে দ্য ডেইলি মেইল। খবরে বলা হয়, লারা ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত সিনেট নির্বাচনে লড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যানও করেননি। ডেইলি মেইল জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে বিগ ডগ র্যাঞ্চ রেস্কিউর তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে আচমকা মঞ্চে হাজির হন ট্রাম্প। সেখানে দেওয়া তার তাৎক্ষণিক বক্তব্য টুইটারে শেয়ার করেছেন সাংবাদিক টি.এ. ওয়াকার। ট্রাম্প বলেন, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আমি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শুনতে পেলাম সবাই চিৎকার করছে। ট্রাম্পের উপস্থিতি ও বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে পড়ে তহবিল সংগ্রহকারী অনুষ্ঠানে যোগদানকারীরা। নিজের উপস্থিতির কারণ হিসেবে তিনি জানান, তাকে অনুষ্ঠানটিতে যোগ দিতে বলেছিলেন লারা। তিনি ওই অনুষ্ঠানটির আয়োজনে সহায়তা করছিলেন। ট্রাম্প বলেন, আমি লারাকে ধন্যবাদ দিতে চাই, সে অসাধারণ। এরপরে তিনি ঘোষণা করেন 2022 সালে নর্থ ক্যারোলিনার সিনেট আসন থেকে নির্বাচনে লড়ার ব্যাপারে ভাবছেন লারা। বলেন, আমি শুনলাম সে সিনেট নির্বাচনে লড়বে। প্রসঙ্গত, এখনও নর্থ ক্যারোলিনার সিনেট আসনে লড়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি লারা। বর্তমানে আসনটির সিনেটর হিসেবে আছেন রিপাবলিকান রিচার্ড বার। তবে আগামী বছর মেয়াদ শেষ হলে আসনটি ছেড়ে অবসরে যাচ্ছেন তিনি। জীবন বাঁচাতে ভারতে আশ্রয় চায় মিয়ানমারের 4 শতাধিক নাগরিক। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী ভারতে পৌঁছেছেন 4 শতাধিক মানুষ। আশ্রয় প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য ও দমকল কর্মী রয়েছেন বলে সোমবার জানিয়েছেন ভারতের এক পুলিশ কর্মকর্তা। পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের বরাত দিয়ে মিজোরাম রাজ্যের ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জান্তা সরকার বিরোধীদের ওপর গুলি চালানোর যে আদেশ দিয়েছে সেটি মানতে অস্বীকার করায় তারা নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা করছেন, আর এমন আশঙ্কা থেকে তারা দেশ ছেড়ে পালিয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা বলেন, শুধু গত শুক্রবারই মিয়ানমার থেকে 116 জনের মতো সীমান্ত অতিক্রম করেছেন। ভারতের কেন্দ্রীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষকে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ বন্ধের নির্দেশ দিয়েছে। তবে পাহাড়ি এলাকায় অনুপ্রবেশ বন্ধে নজরদারি খুব সহজ নয়। এছাড়া প্রত্যন্ত সীমান্তের উভয় পাশে মানুষের মধ্যে ঘনিষ্ঠ জাতিগত ও সাংস্কৃতিকভাবে সম্পর্ক রয়েছে। গত 1 ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চলছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত 140 জন নিহত হয়েছেন। এছাড়া আটক করা হয়েছে 2150 জনকে। আমি স্ট্রিট ফাইটার, হুইল চেয়ারে বসেই মমতার হুঙ্কার, নড়বড়ে অবস্থায় মোদি। পশ্চিমবঙ্গে 21-এর নির্বাচনে ভোট প্রচারে গিয়ে নন্দীগ্রামে আহত হওয়ার পর কয়েকদিন বিশ্রাম নিয়ে ফের মাঠে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল চেয়ারে করে প্রচার করলেন তিনি। এদিন পশ্চিমবঙ্গের ঝালদা এবং পুরুলিয়াতে প্রচারে যান তিনি। পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে ফের মমতা দাবি তোলেন, নন্দীগ্রামে আমার গাড়ির দরজা চেপে দেওয়া হয়। আমি গাড়ির পাদানিতে দাঁড়িয়ে মানুষকে নমস্কার করছিলাম, তখন আমার গাড়ির দরজা এমনভাবে চেপে দেওয়া হয় যে আমি চোট পাই। আমাকে চিকিৎসকরা 15 দিন বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু আমি বলেছি আপনারা চিকিৎসাটা করিয়ে দিন, বাকি আমি ঠিক হুইল চেয়ারে করে মানুষের কাছে পৌঁছে যাব। মমতা বলেন, অনেকে ভেবেছিলেন মমতা ভোটের সময় বের হতে পারবে না, ডুগডুগি বাজিয়ে দেব, কিন্তু আমি ভাঙ্গি তবু মস্কাই না। যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে, কণ্ঠ চলবে, তার রোখার দুঃসাহস যেন কেউ না দেখায়। আমি রাস্তায় থেকে লড়ি, আমি স্ট্রিট ফাইটার।
আমি মনে করি আমার যন্ত্রণার থেকেও সাধারণ মানুষের যন্ত্রণা বেশি। মমতা বলেন, গত 10 তারিখে নন্দীগ্রামের ঘটনায় আমার পায়ে চোট লাগে, আর সেই চোটের জন্য সারা শরীরে চোট, পুরো পা প্লাস্টার হয়েছে, হাঁটাচলা করতে পারছি না। সেদিন কপাল জোরে বেঁচে গিয়েছি। মমতা এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, ওরা ভেবেছিল এমন অবস্থায় আমি প্রচার করতে পারবো না, কিন্তু আমার মনের জোর অনেক বেশি, আর সেই জোরই আমাকে বারবার মানুষের কাছে নিয়ে আসে। তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, আজ পর্যন্ত বিজেপি দেখাক তারা বাংলার জন্য একটা কাজ করেছে। বাংলা থেকে তো ওদের 18 জন সাংসদ, কিন্তু কোনো কাজ নেই। এখন তারা বিধানসভা ভোটে দাঁড়াচ্ছে, এমপি হয়ে ভরাডুবি, এখন এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি। ওদের কাছে জিজ্ঞাসা করুন ভোটে জিতে ওরা কি কি করবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, তৃণমূল জিতলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে মমতা বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এদিনের সভা থেকে মমতা বিজেপিকে তুলোধুনো করে বলেন, বিজেপির ন্যাকা কান্নায় ভুলবেন না, ওরা 5 স্টার হোটেলে থেকে খাবার আনে আর 2 ঘন্টার জন্য ঘর ভাড়া করে দেখায় গরিবদের ঘরে খাচ্ছে। ওসব ফাঁদে কেউ পা দেবেন না। আপনাদের একটাই মন্ত্র হোক, বিজেপি হটাও, দেশ বাঁচাও।